পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় রায় আগামী রবিবার। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই দিন ধার্য করেন। আজ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তি উপস্থাপনের মাধ্যমে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান। সাদিয়া হক মোয়ের রিপোর্ট। শিশু রামিসা হত্যা মামলায় টানা চতুর্থ কার্যদিবসে বেলা ১২টায় আদালতে তোলা হয় অভিযুক্ত দুই আসামিকে। যুক্তিতর্কের শুরুতে শুনানিতে ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধের সাক্ষ্য ও প্রমাণাদি সহ ২৯ পৃষ্ঠার নথি পাঠের মাধ্যমে প্রায় ১.৫ ঘণ্টার যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। দুই পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আগামী রবিবার রায়ের দিন ধার্য করেন আদালত। আমাদের উপস্থাপিত সকল সাক্ষীর সাক্ষ্যের নিরিখে তার স্বীয় বিবেচনায় যথোপযুক্ত শাস্তিমূলক বা শাস্তি প্রদান করে ন্যায় বিচারের স্বার্থে দৃষ্টান্তমূলক রায় প্রদান করবেন। এবং আমরা এও জানাচ্ছি, মাননীয় ট্রাইব্যুনাল আগামী রবিবার এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনালের স্বীয় বিবেচনায়। অন্যদিকে আদালতে যুক্তিতর্কের পর ন্যায় বিচারের আবেদন জানান আসামি পক্ষের আইনজীবী। যেহেতু আসামি দোষ স্বীকার করছে এবং গতকালকেও বিজ্ঞ আদালতে সে বলেছে সে দোষী, সে মাপ চায়, তার মানে সে অপরাধী। তা আমি বলেছি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক এবং তার যে স্ত্রী স্বপ্না আক্তার যেহেতু লাশ গুমের বিষয়ে সহায়তা প্রদান করেছে, আমি বলেছি তাকে সংশ্লিষ্ট আইনে যে সর্বোচ্চ সাজা আছে 7 বছর, সেই বিধান অনুযায়ী তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হোক। ১ জুন থেকে টানা 4 দিনে এই বিচার কাজ সম্পন্ন করে রবিবার ৫ম কার্যদিবসেই মামলার রায় তারিখ ধার্য করার মাধ্যমে এই মামলাটি বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক দৃষ্টান্তমূলক শাস্তি হতে যাচ্ছে, ঠিক এমনটাই বলছেন আইনজীবীরা। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। ৮ দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষের চরম অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বিকেলে সচিবালয়ে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন তুলে ধরেন তিনি। জানান, ভবনটি হাসপাতালে উপযুক্ত হয়। একই সাথে সেদিন দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে অক্সিজেনের স্বল্পতা হয়। কক্ষে বায়ু চলাচল কমে যাওয়ায় শিশুদের টিকে থাকা কঠিন হয়ে পড়ে। রবিবারের মধ্যে বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। রাকিব হাসানের রিপোর্ট। গত ২৭ মে ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে রাজধানীর মগবাজার ৮ দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ কক্ষে অক্সিজেন না থাকায় মৃত্যু হয় ৬ নবজাতকের। ঘটনাটি তদন্তে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদনটি গণমাধ্যমের সামনে তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। ছোট বদ্ধ কক্ষে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া, যা নবজাতক শিশুর দীর্ঘ সময় টিকে থাকার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। তদন্তে উঠে এসেছে ঘটনার সময় পোস্ট অপারেটিভ কক্ষে কোনো চিকিৎসক ছিল না, তবে নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন, ভিকটিমের পরিবারবর্গের বক্তব্য, জবানবন্দি, হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফদের বক্তব্য ইত্যাদি পর্যালোচনা ও পারিপার্শ্বিক সার্বিক অবস্থা বিবেচনায় তদন্ত কমিটি সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মগবাজারস্থ ৮ দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে গত ২৭/৫/২০২৬ তারিখে ভোর রাত আনুমানিক ৫টা হতে সকাল ৯টার মধ্যে ৬ জন নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উক্ত হাসপাতালে বর্ণিত সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার। তদন্ত কমিটির পরে আমরা বসে শাস্তির বিধান কি আছে সেটা আমরা নিশ্চিত করব। রবিবারের ভিতরে আমরা সিদ্ধান্তে বলবো, ইনশাআল্লাহ আপনারা সন্ধ্যার মধ্যে জানতে পারবেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ন্যায় নীতি সঙ্গত।
বিএনপির উদার গণতান্ত্রিক নীতির কারণেই জাতীয় নির্বাচনে জামাত পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে পিআইবিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনায় এই মন্তব্য করেন তিনি। এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, নিজেদের স্বার্থের সুরক্ষা দিয়েই কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ। মাহবুব সৈকতের রিপোর্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে প্রেস ইনস্টিটিউট। বাংলাদেশের প্রধান কূটনৈতিক সমস্যা কার সঙ্গে, কোন দেশের সঙ্গে? রাজধানীতে পিআইবির প্রধান কার্যালয়ের হলরুমে আয়োজিত সভায় অংশ নিয়ে রাষ্ট্রনায়ক জিয়ার নীতি অনুযায়ী বর্তমান সরকার পররাষ্ট্রনীতি পরিচালিত করছে বলে জানান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্জোট এবং স্বাধীন পররাষ্ট্রনীতির মূল ভিত্তিগুলি কিন্তু প্রতিফলিত হয়েছে এভাবে। কোথাও কোনো শত্রু তৈরি হয় নাই, সর্বত্রই মিত্র তৈরি হয়েছে। আমাদের সরকার, তারেক রহমানের সরকারের কাছে শহীদ জিয়াউর রহমানের সার্কের নীতি এবং তার বহুপক্ষীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে চলার যে নির্জোট রাজনীতি, সেটাই আমাদের কাছে প্রধান নীতি। দেশের মানুষ বিএনপির উদার গণতান্ত্রিক নীতি গ্রহণ করার কারণেই বিগত নির্বাচনে বিএনপিকে বিজয়ী করেছে বলে দাবি দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। নির্বাচনে আমাদের বুদ্ধিজীবীরা, পত্রপত্রিকা, মিডিয়াতে একটা হাই উঠে গিয়েছিল, যেখানে জামাতে ইসলাম ক্ষমতায় চলে যাচ্ছে, তারা সবচেয়ে বেশি ভোট পেয়ে তারা নির্বাচনে জয়লাভ করবে। এমনকি আমাকে পর্যন্ত পরাজিত করে রেখে দিয়েছিল মিডিয়াতে, ঠিক না? অথচ দেখেন, মানুষ কিন্তু ভুল করলো না, মানুষকে ঠিকই তাদেরকে বাদ দিয়ে দিল, দিয়ে বিএনপিকে বেছে দিল। কেন? কারণ বিএনপি প্রতিনিধিত্ব করে একটা উদার গণতান্ত্রিক রাজনীতি। নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার জীবন ও কর্ম তুলে ধরার আহ্বান বক্তাদের। অত্যন্ত সফল একটি অধ্যায় ছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি পরিচালনা। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। জ্বালানি তেল ও বিদ্যুতের দফায় দফায় মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী। এ সময় দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে সরকারের সমালোচনা করেন দলটির নেতারা। আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। জ্বালানি তেল ও বিদ্যুতের দফায় দফায় মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশে যোগ দেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় ও মহানগর নেতারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগাম টানার দাবিতে সমাবেশে নেতারা অভিযোগ করেন, দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়েই চলছে, পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলেও দাবি করেন তারা। এই সরকার ধ্বংসের দিকে যাচ্ছে, যদি তারা অনতি বিলম্বে ফিরে না আসে, তাদের এই ধ্বংস থেকে তাদেরকে এক আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা। অবিলম্বে তেল গ্যাসের মূল্য যা বৃদ্ধি করেছেন, ওগুলি অবিলম্বে প্রত্যাহার করে নিন। এর সাথে সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরুন। প্রধান অতিথির বক্তব্যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, গণরায়ের প্রতিফলন ঘটাতে সরকার ব্যর্থ হয়েছে। হত্যা, ধর্ষণ ও লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব বিষয়ে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও জানান তিনি। আইন শৃঙ্খলা, ধর্ষণ, চাঁদাবাজি, হত্যা, খুন খারাপি, লুটপাট, এমপি হয়ে উপজেলার ডিসি অফিস, গ্রামে গঞ্জে সিন্ডিকেট তৈরি করে লুটপাটের বাজার তারা এখন বসানো শুরু করেছে। অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। 2 বছর মধ্যে আপনি দাম বাড়াবেন না কথা দিলেন, 3 মাসের মধ্যে দাম বাড়ালেন। সামনের 5 বছরে জনগণের রক্ত চুষে আপনারা হয়তো খেয়ে ফেলবেন, সে ব্যাপারে জনগণ কিন্তু আতঙ্কিত। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। সকালে বাংলাদেশ সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইউএনডিপির বাংলাদেশ কার্যালয়ের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক মতবিনিময় করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন, বাংলাদেশ ইউএনডিপির স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ স্পেশালিস্ট
কীর্তি জায় পেহরি, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক উপস্থিত ছিলেন। সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ লাল টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া 8 কেজি 200 গ্রাম তামার তার উদ্ধার করা হয়। ডিএমপি কমিশনার মোসলে উদ্দিন আহমেদ জানান, সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তার চুরির একটি স্পর্শকাতর ঘটনা ঘটে। এই ঘটনায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ বাদী হয়ে শাহবাগ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে। এক পর্যায়ে সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর ভাঙ্গাড়ি ব্যবসায়ী রেজাকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। নাম রঞ্জন চন্দ্র, তাকে আমরা গ্রেফতার করি এবং সে এই তারগুলো যেখানে বিক্রি করেছে সেই ভাঙ্গারি দোকান থেকে আমরা কিছু তার উদ্ধার করি, 8 কেজির মতো তার উদ্ধার করি এবং সেই ভাঙ্গারি দোকানদার যিনি তারগুলো কিনেন তাকে আমরা গ্রেফতার করি। তো এই ঘটনায় আমাদের এখন 2 জন গ্রেফতার হয়েছে এবং তারা আমাদের হাজতে আছে এবং আপনাকে আগেই বলেছি যে এই সংক্রান্তে মামলা হয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সভাপতি পদের এই বিজয় বাংলাদেশের গণতন্ত্রের বিজয়। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সমর্থন না থাকলে 10 বছরের রাস্তা 10 সপ্তাহে অতিক্রম করা সম্ভব ছিল না। একই সঙ্গে 2 দায়িত্ব পালন সম্ভব এবং এমন নজির আছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, আমরা যে টিম স্পিরিটে কাজ করেছি এই বিজয়ের পেছনে তার অবদান ছিল বিপুল। এই বিজয় আমরা বাংলাদেশের ভবিষ্যতের কাছে উৎসর্গ করছি। ধন্যবাদ। আগামী 101 বছরের মধ্যে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল কর্মসূচি চালু করা হবে। আর আগামী 3 মাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসের ব্যবস্থাও সরকার করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদি আমির বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ ও বহুমাত্রিক করা হচ্ছে, যাতে উন্নয়ন শুধু রাজধানী কেন্দ্রিক না হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, শিক্ষার্থীদের হাত ধরেই সমৃদ্ধ, দক্ষ ও মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যে ভিশন রয়েছে, মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী যেভাবে কাজ করছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশনায় ইনশাল্লাহ আমাদের প্রতিটি শিশুকে, প্রতিটি তরুণকে, প্রতিটি কিশোর কিশোরী, যুবক যুবতীকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের কারিগর এবং কাণ্ডার হিসেবে আমরা গড়ে তুলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই বাংলাদেশটাকে আমরা সমৃদ্ধ, স্বনির্ভর করে তুলব ইনশাল্লাহ। আমাদের শিশুরা যেন পুষ্টিহীনতায় না ভোগে, সেই জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের চালু করা হয়েছে। এই বছরের মধ্যেই প্রত্যেকটি স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাবে। তিনি চান ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকেই শুরু হোক। কোরবানির পশুতে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ লক্ষ্য এখন মাংস রপ্তানি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দেশে কোরবানি হয়েছে 93,67,000 পশু, চাহিদা পূরণে 100% সফল বলে জানান প্রতিমন্ত্রী। সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের এই পরিসংখ্যান সম্পর্কে অবহিত করেন। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে এবারের পশুর সংখ্যা আগের বছরের তুলনায় বিশেষ তাৎপর্য বহন করে। এই বছর আমাদের চাহিদা ছিল 1,06,334টি। আমাদের কুরবানি হয়েছে 93,67,418টি। এইবার আমাদের উদ্বৃত্ত রয়েছে 29,66,422টি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হাজিদের ১৫০টি লাগেজ কেটে মালামাল চুরির অভিযোগকে অসত্য বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, অভিযোগ ওঠার পর তাৎক্ষণিক তদন্তে বিমানবন্দরের সিসিটিভি ও বডি অন ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে কোনো ধরনের মিসহ্যান্ডলিংয়ের প্রমাণ পাওয়া যায়নি। সকালে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই দাবি করেন। ঢাকা বিমানবন্দরে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে কোনো ধরনের মিসহ্যান্ডলিংয়ের প্রমাণ পাওয়া যায়নি। আপনারা যাচাই করলে জানবেন যে গতকালকের ঘটনাটি অসত্য। সম্মানিত যাত্রীগণের যাত্রা নিরাপদ ও আনন্দদায়ক করতে আমরা সার্বক্ষণিক প্রচেষ্টা চালাচ্ছি এবং আপনারা এটাও জেনে খুশি হবেন যে এবার যে ৭৮,০০০-এরও বেশি যাত্রী হজ যাত্রী আমরা পাঠালাম নির্বিঘ্নে, কোনো ধরনের ত্রুটি আমাদের দেখা দেয়নি। দেশে জ্বালানি তেলের ধারাবাহিক মূল্য বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থার দুর্বলতায় মূল্যস্ফীতির চাপ আরও বেড়েছে বলে মনে করছে সিপিডি। সংস্থাটির মতে এর সবচেয়ে বড় প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে। সকালে রাজধানীতে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানায় সিপিডি। শবনম অপনির রিপোর্ট। বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে পরিবহন ও জ্বালানির খরচও। এর প্রভাবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন হয়ে উঠেছে আরও ব্যয়বহুল। এমন পরিস্থিতিতে দেশের অর্থনীতি বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে জানিয়েছে সিপিডি। রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, চলতি বছরের এপ্রিল মাসে মূল্যস্ফীতি পৌঁছেছে ৯.৪%। জ্বালানি, পরিবহন ও বিভিন্ন সেবার ব্যয় বৃদ্ধিকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়। জ্বালানির যে মূল্য বৃদ্ধি হয় সেটারও কি আমাদের সামষ্টিক অর্থনীতির উপর কি ধরনের প্রভাব পড়ে? মূল সমস্যাটা হচ্ছে যে এখানে আমাদের যে চাহিদাজনিত সমস্যা না, এখানে হচ্ছে যে আমাদের সরবরাহজনিত। এটা যে ব্রডার মূল্যস্ফীতির ক্ষেত্রে আমরা যেটা বলছি যে সেখানে যে চাহিদাজনিত না বরং সরবরাহ নিয়ন্ত্রক কেন্দ্রিক একটা সমস্যা, সেই জায়গায় কিন্তু আসল পদক্ষেপটা নিতে হবে। সিপিডির তথ্য অনুযায়ী পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি নিত্যপণ্যের বাজারেও পড়েছে নেতিবাচক প্রভাব। এলপিজি সিলিন্ডারের দাম মাত্র ৩ মাসে বেড়েছে 40%-এরও বেশি। এনার্জি প্রাইসটা যে বাড়ানো হয়েছে, প্রত্যক্ষ যারা এটা ভোগ করেন তাদের জন্য এটা অবশ্যই একটা বাড়তি বোঝা হবে। সিপিডির মতে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থা, সরবরাহ শৃঙ্খলের দুর্বলতা এবং বাজারে মধ্যস্থভোগীদের প্রভাব মূল্যস্ফীতিকে আরও উস্কে দিচ্ছে। আর আয় বৃদ্ধির তুলনায় ব্যয় দ্রুত বাড়ায় সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষ। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, জাহাজ নির্মাণ শিল্পে বিদেশি নির্ভরশীলতা হ্রাস করে স্বনির্ভরতা আনয়নের জন্য কাঁচামাল আনুষঙ্গিক যন্ত্রপাতি দেশেই উৎপাদন করা প্রয়োজন। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আমরা বর্তমান সরকারকে অবহিত করছি। সেই সঙ্গে আধুনিক জাহাজ নির্মাণ এবং বিভিন্ন সক্ষমতা অর্জনে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। সকালে নারায়ণগঞ্জের সোনাকান্দায় অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন বিএনএফসি বলিয়ান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের প্রতিরক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে ডিডব্লিউ লিমিটেডকে একটি স্বনির্ভর শিপইয়ার্ডে পরিণত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসাবে এই ইয়ার্ডের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামোগত সম্প্রসারণের উদ্দেশ্যে নতুন ভূমি অধিগ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মেহেরপুরে কুষ্টিয়া সড়কে ইজি বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। দুপুরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আরিফ হোসেন তার ইজি বাইকে বামুন্দি থেকে যাত্রী নিয়ে গাংনী যাওয়ার পথে অলিনগর নামক স্থানে পৌঁছালে গাংনী থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইজি বাইকের ড্রাইভার আরিফ সহ আরও 4 জন গুরুতর আহত হয়। বামুন্দি ফায়ার স্টেশনের সদস্যরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করে এবং আহত ব্যক্তিদের অবস্থা গুরুতর হওয়ায় কুষ্টিয়ায় রেফার করেন। কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আফরিন ও আবরারের মৃত্যু হয়।
গাজীপুরে বাস চাপায় অটোরিকশা আরোহী 2 জন নিহত হয়েছেন। দুপুর 1:45টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায় দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা অনাবিল পরিবহনের একটি বাস বাসন সড়ক এলাকায় বাস থামিয়ে যাত্রী ওঠানামা করছিল। এ সময় বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাড়িটিকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অটোরিকশাকে বেপরোয়া গতিতে চাপা দেয়। এতে চালক সহ 2 জন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। হাম ও হামের উপসর্গে গত 24 ঘন্টায় দেশে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে হামে 1 শিশু এবং উপসর্গে 3 শিশু মারা গেছে। একই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে 1205 জন শিশু। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে গত 15 মার্চ থেকে এই পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট 605 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে 1136 জন শিশু সন্দেহভাজন হাম রোগে আক্রান্ত হয়েছে। এছাড়া 15 মার্চ থেকে 30 মে পর্যন্ত সময়ের মধ্যে দেশে মোট সন্দেহজনক হাম রোগের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫,৭০৮ জনে। এদিকে গত 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 69 জন শিশু। এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯,২৬০ জন।